এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে ক্লাস 7 এর আজকে অনুপাত করাবো। অলরেডি ক্লাস 7 এর দুটো টপিক হয়ে গেছে ম্যাথের উপরে, এবং ভৌত বিজ্ঞানের অ্যাটমিক স্ট্রাকচারের উপরে দেখবে একটা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা ক্লাস দেখোনি অবশ্যই দেখে নেবা। আজকে অনুপাতের কোষে দেখে 2.1 হবে। সাথে 1 নম্বরের অঙ্ক তোমরা দেখো যে আচ্ছা, পাতা নাম্বারটা কত হয়েছে? পাতা নাম্বারটা 26 নম্বর পাতা, মাথায় রাখবা। পাতা নাম্বার হচ্ছে 26 নম্বর পাতা। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুসারে আমি করেছি। 1 নম্বর অঙ্ক আছে যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা হলে এটা হলে লিখবা চাল ও ডালের অনুপাত হিসাব করো। তাহলে 1 কিগ্রা মানে 1 কিলোগ্রাম চালের দাম। 1 কিলোগ্রাম চালের দাম কত? উত্তর লেখো। তাহলে এরকম ভাবে উত্তর লিখবা যে 1 কিলোগ্রাম চালের দাম, 1 কিলোগ্রাম চালের দাম কত? 40 টাকা। এখানে একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করবে না বাংলা ক্ষেত্রে, এখানে বাংলায় লেখো। 1 কিগ্রা চালের দাম হলো 40 টাকা, 40 টাকা লেখো। এবং 1 কিলোগ্রাম ডালের দাম দেওয়া আছে দেখো যে 100 টাকা। ভালো করে লেখাটা দেখো, বুঝতে পারো তোমরা। এবং কি বললাম যে 1 কিলোগ্রাম চালের দাম হচ্ছে 40 টাকা, 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। তাহলে এবার কি বলেছে দেখো, চাল ও ডালের দামের অনুপাত হিসাব করতে হবে। চাল ও ডালের দামের অনুপাত। তাহলে লিখবা অতএব চাল ও ডালের দামের অনুপাত হলো, চালের অনুপাত কত ছিল? 40 ছিল। অনুপাত না মানে চালের কেজিটা। তাহলে 40 লেখো এখানে। 40 ইজ টু ডাল কটা কেজি ছিল? 100, 100 লেখো। তাহলে সমান করবা, এভাবে সমান করো। 40 ইজ টু কে বাই করে দাও, 0 0 কেটে দাও, 2 দিয়ে 4, 2 দিয়ে 5। তাহলে কত হলো? 2/5 সমান লিখবা 2:5। তাহলে অতএব চাল ও ডালের অনুপাত হলো 2:5। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইরকম যখন থাকবে দুটো, যখন রেশিও করবা, এই রেশিও করার সময় বাই করে নেবা, সব থেকে ভালো হবে। বাই মানে ডিভাইডেড করে নেবা। ডিভাইডেড করে নিয়ে এই 0 0 কেটে দাও। এটা হচ্ছে 2 দিয়ে 2 দুগুণে 4 হলো, এটা 5 দুগুণে 10। দেখো এটা 2/5 হয়ে গেছে। এটা 2/5 হয়ে গেছে, সমান 2:5 করতে পারো। এটা গেল 1 নম্বরের অঙ্ক। এবার পরের অঙ্ক দেখো কি লিখেছে। একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে দেখো। এই ত্রিভুজে এই কোণটা হচ্ছে কোণ বিএসি। যে কোণের নাম বলবা সেই অক্ষরটা মিডিলে রাখবা, ভালো করে জেনে রাখবা। যে কোণের নাম বলবা সেই অক্ষরটা মিডিলে রাখবা। মানে কোণ বিএসি মানে এই কোণটা কত ডিগ্রি? না 60 ডিগ্রি। ইস্টু দাও। এবার কোণ এবিসি মানে এই কোণটা এবিসি, কোণ এবিসি কত ডিগ্রি? 50 ডিগ্রি। এবার এসিবি, কোণ এসিবি মানে এই কোণটা এসিবি হচ্ছে 70 ডিগ্রি। ভালো করে আরেকবার দেখে নাও আমি কি বললাম। কোণ বিএসি, কোণ বিএসি মানে এই কোণটা 60 ডিগ্রি হলো। কোণ এ বিসি দেখো মিডিলে যে অক্ষরটা আছে সেই কোণটাকে ধরবা, এটা হচ্ছে বি কোণ, তার মানে এইটা 50 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি, কোণ এ সি বি মানে এই সি কোণটা 70 ডিগ্রি। তাহলে এদের অনুপাত দিয়ে দিয়েছে। এবার কি করবা? রেশিও করো। সমান কি করবা? তাহলে 0 0 সব চলে গেল, 6:5:7। তাহলে অতএব দিবা। অতএব কি হবে? যে অতএব কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি হলো 6:5 লিখবা।
6:5:7 এটা লিখবো। এবার পরের অঙ্ক দেখো, 3 নম্বরে কি বলেছে, একটি পেন্সিলের দাম 3 টাকা, 3 টাকা। তারপরে একটা লজেন্সের দাম হলো 50 পয়সা। তাহলে 3 টাকাকে আগে পয়সায় নিয়ে যাবা, 3 টাকা মানে 300 পয়সা, আর এখানে 50 পয়সা দেওয়া আছে, দুটো রেশিও করে দাও, হয়ে যাবে। তাহলে একটা পেন্সিল ও একটা লজেন্সের দামের অনুপাত এমনি হয়ে যাবে। লিখো, দেখো যে উত্তর বলি এমনি করে লিখবা যে একটি পেন্সিলের দাম হলো 3 টাকা, 3 টাকাকে পয়সা করে নাও 300 পয়সা, 3 টাকা মানে 300 পয়সা। তারপরে একটি লজেন্সের লিখবা, একটি লজেন্সের দাম লিখবা, লজেন্সের দাম হলো 50 পয়সা। তা 50 পয়সাকে 50 পয়সায় রাখো, আর কিছু করতে হবে না। তাহলে এখন এবার কি করবা, যে একটা পেন্সিল আর একটি লজেন্সের দামের অনুপাত। এখন লেখো, এখন একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত, দামের অনুপাত বলে লেখো। তাহলে কি লিখবা, যে একটা পেন্সিলের দাম কত পেয়েছিলাম 300 পয়সা, তাহলে 300 পয়সা করো, 300 ইজ টু একটা লজেন্সের দাম 50 পয়সা, তাহলে 50 লেখো, সমান দাও। তাহলে 300 বাই 50, 0 0 কাটো, 5 6 30, উপরে 6, নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে কি দাঁড়াইলো, 6/1 মানে হচ্ছে 6:1। এইটা গেল একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনো। এইরকম অঙ্ক যখন থাকবে, দেখো এটা 50 পয়সা আছে আর এটা 3 টাকা আছে, 3 টাকাকে পয়সা করে নেবা, 3 টাকা মানে 300 পয়সা। তাহলে 3 টাকাকে 300 পয়সা করে নিয়েছি, আর 50 পয়সা 50 পয়সা রেখে দেবা। তাহলে 300:50, 300:50 মানে ইজ টু এবার পরের লাইনে বাই করে নাও, বাই মানে ডিভাইডেড করে নাও। তাহলে এরকম করে নেবা। তাহলে 300 নিচে 50 আছে, দেখো 0 0 কেটে যাবে, এখানে 0 0 কেটে গেল, 5 6 30, কিছু না মানে নিচে 1 আছে। তাহলে কি উপরে কত দাঁড়াইলো, 6/1, আর 6/1 লিখবা, সমান তাহলে 6:1। এইটা হলো যে একটা পেন্সিল ও একটা লজেন্সের দামের অনুপাত। এটা হলো উত্তর। এবার পরের অঙ্কটা দেখো, 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্ক কি বলেছে, যে একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। তাহলে একটা আধুলি মানে কত, এখানে লিখো যে একটি আধুলি মানে, উত্তর গুলি লিখবা যে একটি আধুলি, আধুলির মূল্য হলো 50 পয়সা। আধুলি মানে 50 পয়সা লিখবো, 50 পয়সা। ও একটি 1 টাকা, একটি 1 টাকা, একটি 1 টাকা মূল্য লিখবা 100 পয়সা। ও একটি 2 টাকা, একটি 2 টাকার মূল্য, 2 টাকার মূল্য কত হবে, 200 পয়সা। ভালো করে দেখে নাও আমি কি বললাম, যে একটা আধুলি, যেটা সেই আধুলির মান কত দাঁড়াইলো 50 পয়সা। 1 টাকা যদি মূল্য বলো তাহলে 100 পয়সা, 2 টাকা যদি বলো তাহলে 200 পয়সা। এবার কি বলেছে দেখো, যে এইগুলা যেগুলা লিখলাম সবারই মুদ্রার মূল্যের অনুপাত, এই আদুলি 1 টাকা 2 টাকা এ সবারই মূল্যের অনুপাত। তাহলে লিখতে হবে যে অতএব, তাহলে আদুলি 1 টাকা ও 2 টাকা মুদ্রার
2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত লিখো। তাহলে আদলে 1 টাকা ও 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত কত করব, যে 50 পয়সা ইস্টু করো 100 পয়সা ইস্টু 200 পয়সা। এখন পয়সাটা লিখবে না, রেশিওতে একক না লেখাই ভালো। তাহলে এটা 2 2 করো বা 0 0 প্রথমে উড়িয়ে দাও। তাহলে 5 ইস্টু 10 ইস্টু এখানে 20। তারপরে আবার কি করবা, 5 দিয়ে করো, 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 5 4 20। তাহলে এইটা হলো অনুপাত। এটা যারা বুঝতে পারেন আরেকবার বলে দিচ্ছি, যে শেষে শূন্য সব চলে গেল। তাহলে কি পড়ে থাকলো, যে 5:10:20। তাহলে এটা 5 একে 5, 5 দুগুণে 10, 5 4 20। এটা একভাবে করতে পারো, অথবা তোমরা এটা করতে পারো যে এটা সবগুলাই 5-এর ঘরে আছে। এটা 50 যেমন ধরলাম, 50:100:200। এটা সবগুলাই কি 5-এর ঘরে আছে। তাহলে 5 10 50 করো, 5 10 50, 5 20 100, 5 40 200। দেখো এইগুলা শেষে জোড় সংখ্যা আছে, আবার 5 দিয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, 5 4 20, 5 8 40। দেখো এগুলা সবই আবার 2 এর ঘরে যাবে। তাহলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। যার যেটা ভালো লাগবে তোমরা সেটা করবা। চলো আগের অঙ্ক চলো। আর 5 নম্বরের অঙ্ক কি বলেছে, যে আমার বয়স 12 বছর 6 মাস। এটা মাসে করে নেবা। মাসে যদি করো তাহলে কত দাঁড়াবে, 12 12 144 আর 6 150 মাস এখানে হয়ে গেল। পরে দেখো রাতুলের বয়স 12 বছর 4 মাস। তাহলে এটাও মাসে করলাম, 12 12 144 আর 4 148 মাস রাতুলের বয়স। দেখো এবার নূরজাহানের বয়স হয়েছে 12 বছর। তাহলে 12 বছর 1 বছর মানে 12 মাস, আর 12 বছর মানে 12 বার 144 মাস এগুলো নূরজাহানের বয়স। হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত। তাহলে সবগুলাকে মাসে কনভার্ট করে দাও, দিয়ে রেশিও করে দাও, অনুপাত করে দাও, অঙ্ক হয়ে যাবে। চলো আমি অঙ্কটা করে দিই। তাহলে উত্তর বলে লিখবা যে উমার বয়স 12 বছর 6 মাস। 12 বছর 6 মাস লিখবা। 12 বছর মানে 1 বছর ক মাস হয়, 12 মাস। তাহলে 12 গণিত 12 মাস প্লাস 6 মাস। তাহলে 12 12 কত হয়, 12 12 গুণ করবে। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি 12 12 কত হয়েছে, যেহেতু এটা বারে বারে লাগবে। 2 দুগুণে 4, 2 একে 2 গুণ করো, 2 একে 2, 2 দুগুণে 1 একে 1, 4 4 4। তাহলে 12 12 গুণ করে কত হলো, 144 মাস। এখানে 144 মাস লেখো প্লাস 6 মাস। তাহলে কত দাঁড়াবে, 150 মাস। এটা কে গেল, উমার বয়স গেল। এবার এইদিকে দেখো, এখানে যেহেতু আরো পাঠ করতে হবে, পরে এবার রাতুলের বয়স করবা। রাতুলের বয়স কত, 12 বছর 4 মাস। 12 বছর লেখো 4 মাস। তাহলে বছরকে মাস করো, এটা ভালো করে লিখবা, মাসটা প্লাস 4 মাস লেখো। তাহলে 12 12 144 মাস পেয়েছো, প্লাস 4 মাস লেখো। তাহলে কত হইলো, 148 মাস। এটা রাতুল গেল। এরপরে দেখো নূরজাহানের আছে 12 বছর। এরপরে করো নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স হলো 12 বছর। বছর লেখো 12 গণিত 12 মাস। তাহলে 144 মাস। এবার ভালো করে দেখো আমি কি করলাম, যে সব যত বছর ছিল বছরগুলোকে মাসে কনভার্ট করেছি। এটা উমার বয়স হয়েছে 150 মাস, এটা 148 মাস, এটা 144 মাস। এবার 3 জনের বয়স দেখো, তাহলে হইলো ওদের 3 জনের বয়সের অনুপাত। এখানে লেখো ভালো করে। এবার অতএব 3 জনের বয়সের অনুপাত
তিনজনের বয়সের অনুপাত, তিনজনের বয়সের অনুপাত কত হবে? যে 150 মাস ইস্টু 148 ইস্টু 144। এবার এইটাকে ছোট করবো। এবার 2 দিয়ে দেখো সব ছোট হবে। 2 দিয়ে এটাকে 75 করো, 2 দিয়ে এটা 7 4, 2 দিয়ে 7 2, তাহলে এটা 2 দিয়ে হলো 75, 2 দিয়ে দেখো এটা করো, এটা 74 হবে, 2 দিয়ে 72 হবে। দেখো আর যাবে কিনা, 75 যাবে না, 2 দিয়ে যাবে না, এগুলাও যাবে না, এগুলা 2 দিয়ে গেলেও এই সংখ্যাটা দিচ্ছে না। সেই হিসাবে তিনজনের বয়সের অনুপাত 75:74:72, এটাই হবে আনসার। তাহলে কি বললাম আমি, যে তাহলে তিনজনের যে বয়স দেওয়া আছে সেই বয়সটাকে তোমরা বছরে দেওয়া আছে সেটাকে মাসে কনভার্ট করবা, মাসে নিয়ে আসবা, দিয়ে তিনজনের বয়সটাকে অনুপাত করে দেবা, তাহলে হয়ে যাবে। চলো আগের অঙ্ক চলো। এবার পরের অঙ্ক দেখো, 6 নম্বরের অঙ্ক হবে। 6 নম্বরের অঙ্ক কি বলবা, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখে। এরকম যদি বলে তখন কি করবা, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, সুন্দর করে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সুন্দর করে আঁকো। এই বাহুটা সমান, এটা ধরতে পারো, অথবা এটা মুছে দিয়ে কি করতে পারো, এটা একবার মুছে দাও, যে ভালো করে একটা আঁকো। এটা পুরা একটা সমকোণী ত্রিভুজ আঁকো। দেখো এই বাহুটা সমান দেখানো হলো। এটা দেখো যে এ বি সি, এখানে কি বলেছে, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আমার এই কোণ এ বি সি কোণটা দেখো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা সমান, তাহলে কি হবে, গা লাগা কোণ দুটো সমান হবে। তাহলে এটা কত হবে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। বুঝতে পারছো না? আরেকবার আমি বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ মানে যে বোঝায় সেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণ কত হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো 180, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার যেহেতু সমকোণী বলেছে, তাহলে সমকোণী মানে সেই ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে 90 ডিগ্রি বাদ দাও, 180 থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 থাকছে। এবার কন্ডিশন দিয়েছে যে না, সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান। তাহলে দুটো বাহু যদি সমান হয়, তাহলে গা লাগা কোণ দুটো সমান হবে। তাহলে কি হবে, আমরা পাচ্ছি কত, বাকি এখানে 90 ডিগ্রি অলরেডি হয়ে গেছে, 90 থাকছে। তাহলে 90 ডিগ্রি এই দুটো ভাগ করে দেবা, 90 কে 2 দিয়ে, তাহলে 45 ডিগ্রি করে হবে। তাহলে লিখো যে সমকোণী ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে লেখো যে সমকোণী ত্রিভুজের, লিখে করো, সমকোণী ত্রিভুজের কোণ এ বি সি হলো 90 ডিগ্রি, এবং কোণ বি এ সি হলো, কোণ বি এ সি হলো কত, 45 ডিগ্রি, এবং কোণ এ সি বি ও 45 ডিগ্রি। এবার উত্তর লিখবা। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো, তাহলে কোণ এ বি সি, অতএব দাও কোণ এ বি সি ইজ টু কোণ বি এ সি ইজ টু দাও কোণ এ সি বি। তাহলে কত হবে, প্রথমে তো 90 পেয়েছি, 90 ইজ টু 45, এখানে ডিগ্রি দেবা, সবগুলা ডিগ্রি দাও, সব ডিগ্রি দেবা। তাহলে কত হবে, এটা দেখো, এটা কি হবে, এটা 5 দিয়ে দাও, 5 18 90, 5 9 45, 5 9 45। এবার কইতে যাবে, দেখো এবার সবগুলা 9 দিয়ে দেবা, 9 দুগুণে 18, 9 কে 9, 9 কে 9। অতএব উত্তর লিখবা যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত,
এরকম ভাবে শেষে লিখে দেবা যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হইল কত 2:1:1। আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। এই টাইপের অঙ্ক খুবই একদম কনসেপচুয়াল অঙ্ক। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এইরকম যখন থাকবে একটা সমকোণী ত্রিভুজ একটা করে নেব। এখানে সমকোণী ত্রিভুজ যখন দেখবা যে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, এই দুটো কোণের মান তাহলে কত হবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180। তাহলে অলরেডি 90 ডিগ্রি পেয়ে গেছো, তাহলে পাবা কত, 90 ডিগ্রি পাবা। আবার এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যে না সমদ্বিবাহু হতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান, এই বাহুটা সমান যদি হয় তাহলে গা লাগা কোণ দুটো অবশ্যই সমান হবে। তাহলে 45-45 এটা হয়ে গেল। তাহলে এবার কি করবা যে কোণ এ বি সি, এটা আমি কোণ এ বি সি কত ধরেছি 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ এই কোণটা তাহলে কত হলো 45 করে। তাহলে 90:45:45 করো। তাহলে 5-18-90, 5-9-45, 5-9-45। পরে এবার কি করবা 9 দিয়ে দাও। এবার 9-18, 9-9, 9-9 শেষের জন্য অবশ্যই উত্তর লিখবা। এটা কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে তোমরা বুঝে নাও। দিয়ে শেষে লেখা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো 2:1:1। এটা হলো উত্তর। চলো আগে চলো। এবার পরের অঙ্ক দেখো যে কি বলছে, 7 নম্বরের অঙ্ক করবা। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এমন একটা ত্রিভুজ আঁকবা যেন তিনটে বাহু অবশ্যই যেন কি হয়, সমান হয়। চলো একটা ত্রিভুজ আঁকো। দেখো এটা আমি কি করলাম যে ত্রিভুজের তিনটে বাহু অবশ্যই তোমাকে কি দেখালাম, সমান দেখালাম। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলো কত হবে। সমবাহু ত্রিভুজের তিনটি কোণে 60 ডিগ্রি হয়। প্রতিটা কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। প্রতিটা কোণ 60 ডিগ্রি, প্রতিটা কোণ 60 ডিগ্রি। তাহলে অবশ্যই নাম দিয়ে দেবা যে কোণ এবিসি। এই কোণটা কত হলো, তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লেখো, উত্তর বলে লেখো। অতএব কোণ বিএসি হলো কত 60 ডিগ্রি। কোণ এবিসি হলো 60 ডিগ্রি। এসিবি হলো 60 ডিগ্রি। তাহলে এবার এই তিনটি কোণ রেশিও করো, কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি। তাহলে সব 60:60 করো, 60:60:60 সমান দেবা। তাহলে 1:1:1। তাহলে কি করলাম যে সমবাহু ত্রিভুজ যে হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ভালো করে ফরম্যাটটা শোনো, আমি বলছি এগুলো কনসেপচুয়াল অঙ্ক। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এবার যেহেতু সমবাহু বলেছে, সমবাহু মানে ত্রিভুজের তিনটি কোণে যার সমান হবে। ত্রিভুজের তিনটে বাহু যদি সমান হয়, ত্রিভুজের তিনটি কোণও সমান হবে। তাহলে আমি এটা 3 দিয়ে ভাগ করে দিয়েছি, 180-কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 60 ডিগ্রি করে হবে। তাহলে প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়েছে। দিয়ে এবার রেশিও করে দাও। তাহলে কোণ বিএসি মানে এটা 60 ডিগ্রি হলো, কোণ এ বি সি মানে এই 60 ডিগ্রি, আর কোণ এসিবি এটা 60 ডিগ্রি হলো। সবগুলো দেখো 1:1 হয়ে গেল। তাহলে অতএব শেষে উত্তরটা লেখো যে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1, ওইটা লেখো। অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত, কোণগুলির অনুপাত হইল 1:1:1। এটা যেন অবশ্যই লিখবা, এটা হলো উত্তর। তো এবার পরের অঙ্ক দেখবা কি লেখা আছে যে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত কত বলে দিয়েছে 7:9। তাহলে এখানে মানিক বাবুর বয়স বলে দিয়েছে 72 বছর। এবার পরের অঙ্ক দেখো, 8 নম্বরের অঙ্ক কি বলছে যে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত হলো 7:9। মানিক বাবুর বয়স বলে দিয়েছে যে 72 বছর।
তাহলে পুলক বাবুর বয়স কত হবে? এরকম যদি হয় তখন কি করবা, এরকম ভাবে করবা। উত্তর লেখো যে পুলক বাবুর, ধরে ধরে লিখবা যে পুলক বাবুর বয়স বাই লিখবা মানিক বাবুর বয়স, মানিক বাবুর বয়স সমান 7:9, মানে 7/9। এরকম করবা, সুবিধা হবে। এবার এখন দেখো এখানে মানিক বাবুর বয়স 72 বছর দেওয়া আছে, তাহলে মানিক বাবুর বয়সের জায়গায় 72 বছর লেখো। তাহলে এখানে বা চিহ্ন লেখো, পুলক বাবুর বয়সগুলি লেখো। পুলক বাবুর বয়স, নিচে কি লিখবা, মানিক বাবুর বয়স কত হইলো 72 বছর সমান 7/9। তাহলে এবার কি করবা, কোনাকুনি গুণ করবা। তাহলে কোনাকুনি গুণ করো। তাহলে বা লেখো পুলক বাবুর বয়স গণিত 9 সমান 72 গণিত 7, 72 গণিত 7। তাহলে অতএব কি লিখবা, যে অতএব পুলক বাবুর বয়স কত লিখবা, 72 গণিত, এটা ভালো করে লেখো, 72 গণিত 7, নিচে কি লিখবা, নিচে 9 লিখবা। 9 8 কেটে দেবা, 72 কে 9 দিয়ে ভাগ করে কত হইলো 8 হইলো। 8 আর 7 গুণ করো, 7 8 56। এখানে এবার উত্তরটা লিখবা শেষে, যে অতএব পুলক বাবুর বয়স কত হইলো। তাহলে পুলক বাবুর বয়স হইলো 56 বছর। অতএব লিখবা যে পুলক বাবুর বয়স হইলো, পুলক বাবুর বয়স কত 56, বয়স হইলো 56 বছর। এটা যেন উত্তর লিখবে, এটা হলো উত্তর 56 বছর। এটা না লিখলে নম্বর পাবা না, 1 নম্বর কেটে নেবে। এবার শোনো আমি কি করলাম, ফরম্যাট হচ্ছে যে এইরকম যখন থাকবে তখন কি করলো, বা যে পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স সমান 7/9, এরকম করবা। 7/9 মানে দেখো এখানে 7:9 আছে। দেখো একজনের বয়স দিয়ে দিয়েছে, মানিক বাবুর বয়স 72 বছর দিয়ে দিয়েছে, তাহলে 72 বছর লেখো। দিয়ে এবার কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ মানে এই 72 সঙ্গে 7-এর গুণ, আর এই পুলক বাবুর বয়সের সঙ্গে 9 গুণ। তাহলে কি করবা, এই যে পুলক বাবুর বয়স গণিত 9 হইলো, আর 72 গণিত 7 হইলো। অতএব পুলক বাবুর বয়স তাহলে কত হবে, যে 72 গণিত 7 ছিল, আর নিচে 9 হয়ে যাবে। এখানে যেহেতু গুণিত হয়ে আছে, সমানের ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 72 কে 9 দিয়ে ভাগ করো, 8 আসলো, 8 গণিত 7, মানে 7 8 কত হয় 56 বছর। তাহলে অতএব উত্তর যেন অবশ্যই লিখে দেবা যে পুলক বাবুর বয়স হলো 56 বছর, এটা অবশ্যই লিখবা। চলো আগের অঙ্ক চলো। এবার দেখো কি লিখেছে, 9 নম্বর অঙ্ক আছে যে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটার দাম দিয়ে দিয়েছে 32 টাকা 20 পয়সা। এবার দ্বিতীয় বইটার দাম বের করবা। কিভাবে করবা, সেই একই রকম লিখবা যে প্রথম বইয়ের দাম, লিখো যে প্রথম বইয়ের দাম বাই লেখো দ্বিতীয় বইয়ের দাম সমান দাও 2/5। এবার প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম কত পেলা, 2/5। প্রথম বইটার দাম দিয়ে দিচ্ছে, দেখো যে প্রথম বইটার দাম হচ্ছে 32 টাকা 20 পয়সা। এখানে লেখো যে 32 টাকা 20 পয়সা, নিচে দ্বিতীয় বইটার দাম লেখো, দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। এবার তোমার কাজ হবে কি, এবার কোনাকুনি গুণ করো। এবার কোনাকুনি গুণ করলে হয়ে যাবে। চলো কোনাকুনি গুণ করে, দ্বিতীয় বইয়ের দাম গণিত 2 সমান 32 টাকা 20 পয়সা গণিত 5। অতএব কি লিখবা, দ্বিতীয় বইয়ের দাম 32 টাকা 20 পয়সা গণিত 5, নিচে কি লিখবা, নিচে 2 লেখো। দিয়ে এবার কি করবা,
এই দশমিক আছে এখানে, এখানে লেখো 32 টাকা 20 পয়সা, নিচে 2 গণিত 100 করতে। দশমিকের জন্য 1, আর এখানে পাশে দুটো সংখ্যা আছে তার জন্য 100 দিলাম। এবার 0 0 কেটে দেবা, 0 0 কেটে দাও। এবার 2 দিয়ে এটা কাটো, এর আগে 5 দিয়ে কেটে যাবে, এটা 5 দুগুণে 10। তাহলে এখানে নিচে কত থাকলো 322, নিচে এখানে দেখো 2 দিয়ে কাটবে কি, এটা কাটে যাবে, তাহলে 16 দুগুণে 32, 16 আর 2 কে 2, 161/2 মানে হচ্ছে 80 টাকা 50 পয়সা। তাহলে এইটা গেল দ্বিতীয় বইয়ের দাম। 161/2 আসছে, এখানে দেখলাম যে এখানে উত্তরটা শেষে আসছে কত, 161/2 মানে এটা ভাগ করে আসলো কত, 80 টাকা 50 পয়সা। উত্তরটা লিখবা, উত্তর কি লিখবা, অতএব এখানে উত্তরটা লিখে নাও, অতএব দ্বিতীয় বইয়ের দাম 80 টাকা 50 পয়সা। আমি এটা তোমাকে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করেছে। যে এইরকম ক্ষেত্র যখন থাকবে তখন কি করবা, যে এখানে দুটি বইয়ের দাম বলে দিয়েছে, তাহলে প্রথম বই বা দ্বিতীয় বই করবা, সেইটা সমান, দেখো এটা দেওয়াই আছে 2/5। এবার এই প্রথম বই হোক বা দ্বিতীয় বই হোক, এই ক্ষেত্রে একটা বইয়ের দাম দেওয়া থাকবে যাতে তুমি অঙ্ক বের করতে তোমার সুবিধা হবে। দেখো এখানে দ্বিতীয় বইয়ের দাম দেওয়া আছে 32 টাকা 20 পয়সা, না প্রথম বইটার দাম দেওয়া আছে, দ্বিতীয়টা বের করতে হবে। তাহলে প্রথম বইয়ের দাম দেওয়া হলো 32 টাকা 20 পয়সা। এবার কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে 32 টাকা 20 পয়সার সঙ্গে 5-এর গুণ করবা, আর দ্বিতীয় বইয়ের সঙ্গে এই 2 গুণ করবা। তাহলে কি হয়ে যাবে, দ্বিতীয় বইয়ের দাম গণিত 2 সমান 32 টাকা 20 পয়সা গণিত 5। তাহলে অতএব দ্বিতীয় বইয়ের দাম, দেখো এখানে 2 গণিত হয়েছিল, সমানের ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই 32 টাকা 20 পয়সা এখানে তুমি এখানে না করেও এখানে কেটে হয়ে যেত 16 টাকা 10 পয়সা গণিত 5, এখানে 80 টাকা 50 পয়সা হয়ে যেত। আমি তোমাদেরকে কেটে অ্যাকচুয়ালি দেখালাম। উত্তরটা যেন অবশ্যই লিখবা, যে অতএব দ্বিতীয় বইয়ের দাম হলো 80 টাকা 50 পয়সা, এটা যেন অবশ্যই লিখবা। চলো আগে অঙ্ক চলো। এবার 10 নম্বরের অঙ্ক দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, এইটাকে আগে ডেসিমিটারটা, এই 2 মিটার 1 ডেসিমিটার দেওয়া আছে, এইটা এবার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে বের করতে হবে পরিধি। তাহলে তোমার কাজ হবে যে এই ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটারটাকে আগে পুরো ডেসিমিটার করলাম, 2 মিটার 1 ডেসিমিটারকে কি করবা, পুরোটা ডেসিমিটার করলাম। তাহলে 2 মিটারকে ডেসিমিটার করলে কি হবে, 10 দিয়ে গুণ করো প্লাস 1 ডেসিমিটার, তাহলে 10 গুণে 20 প্লাস 1 ডেসিমিটার করো, তাহলে 20 আর 21 ডেসিমিটার। এই পর্যন্ত করে নাও। পরে এবার দেখো এবার কি করবো, এবার অঙ্কটা করবো, যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো, বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হলো 22/7। এখানে দেখো এবার কোনটা পেলে, এটা 21 ডেসিমিটারটা কি ছিল, 21 ডেসিমিটারটা ছিল বৃত্তের ব্যাস। তাহলে এখানে লেখো যে বৃত্তের পরিধি, চলো এবার কি করবো, তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান হলো কি 22/7। বৃত্তের ব্যাস দেখো দেওয়া আছে 21 ডেসিমিটার, এখানে লেখো যে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস কত, যে 21, এখানে একক লেখো যে 22/7। কোনাকুনি গুণ করে দাও, এবার এখানে কোনাকুনি গুণ করে দেবা, বা এই 21 আর 7 কাটাকাটি যাবে, কাটাকাটি করবা। তাহলে বৃত্তের পরিধি গণিত 7 সমান হলো কি 21 গণিত 22।
তাহলে অতএব বৃত্তের পরিধি কি লিখবা, যে বৃত্তের পরিধি হলো কি 21 গণিত 22, নিচে হইলো 7। এখানে গণিত হয়েছিল, দেখো 7টা গণিত হয়ে আছে, তার সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 3 7 21, তাহলে কত হলো 22 কে 3 দিয়ে গুণ করো 66। এখানে এই 66 যেটা এলো সেটা ডেসিমিটার এলো, যেটা বৃত্তের পরিধি এলো। অতএব বৃত্তের পরিধি লিখবা যে অতএব বৃত্তের পরিধি হইল কি লিখবা 66 ডেসিমিটার, সমান হইল 6 মিটার 6 ডেসিমিটার। এই গেল অঙ্ক, এটা 10-এর গেল। এটা আরেকবার অঙ্ক তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে তা কি করবা, যেটা দেওয়া আছে যেমন ধরলে 2 মিটার 1 ডেসিমিটার, এই 2 মিটার 1 ডেসিমিটারটাকে প্রথমে আগে ডেসিমিটার করে নেবা। তাহলে দেখো আমি 2 এখানে 2 মিটারটাকে ডেসিমিটার করে নিয়েছি, তাহলে কত হলো 20 ডেসিমিটার, 2 মিটার মানে, আর 1 ডেসিমিটার এখানে যোগ করে দাও, তাহলে 21 ডেসিমিটার। এখানে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস দেখো 22/7 দেওয়া আছে, তাহলে 22/7 করো এটা, আর এখানে বৃত্তের ব্যাস 21 পেলা। এবার কোনাগুণে গুণ করবা, কোনাগুণে গুণ করলে কি হবে, কোনাগুণে এটা গুণ করো, যে বৃত্তের পরিধি গণিত 7 সমান দেবা 21 গণিত 22, তাহলে 21 গণিত 22 লক্ষ। অতএব বৃত্তের পরিধি সমান 21 গণিত 22। এখানে যেহেতু 7 গণিত হয়েছিল, সমানের ওদিকে গেলে কি করবা, ভাগ করে দিবা। 3 7 21, 3 কে 22 দিয়ে গুণ করো, তাহলে হলো এটা কি 66। 66 যেটা পেলা সেটা ডেসিমিটারে আছে, তাই এটা ডেসিমিটার থেকে এবার কি করবে, এবার 6 মিটার 6 ডেসিমিটার করো, এটা হলো উত্তর। চলো আগের অঙ্ক চলো। এবার পরের অঙ্ক দেখো কি আছে, যে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু দিচ্ছে 13, তাহলে সংখ্যা দুটি কি কি হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, তোমরা ভালো করে দেখে নাও। এই 12 অঙ্কটা খুবই ভালো অঙ্ক। কি করবা, যে এরকম যদি দেওয়া থাকে ধরি সংখ্যা দুটি ধরে নেবা, ধরে সংখ্যা দুটি হইলো, উত্তর বলে লেখো, ধরে সংখ্যা দুটি হইলো 5x ও 7x। এরকম যদি থাকে তাই x ধরে করে নেবা, তাহলে 5x আর 7x। তাহলে এখানে এই সংখ্যা দুটির মধ্যে গসাগু কত হবে, x হবে। তাহলে এখানে সংখ্যা দুটির গসাগু হলো কত, তাহলে এখানে সংখ্যা দুটির গসাগু হলো কত, সমান x। এই যে এই গসাগু x যেটা পেলা এইটাই 13 শর্তানুসারে, তাহলে দেখো যে অতএব শর্তানুসারে তা লিখবা, শর্তানুসারে x সমান 13। তাহলে এই যে গসাগু তুমি x পেলা এইটাই তোমাকে দেওয়া আছে 13 দেওয়া আছে। তাহলে এবার সংখ্যা দুটি তাহলে কত দাঁড়াবে, অতএব সংখ্যা দুটি হলো 5 গণিত 13 মানে 5 13 65, আর 7 গণিত 13 মানে 91। এটা খুব ভালো অঙ্ক, এটা তোমরা ভালো করে বুঝে নাও। এই টাইপের অঙ্ক যদি থাকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, ভালো করে থাকে কি করবা, যে দেখো দুটি সংখ্যা দেওয়া থাকবে, দুটো সংখ্যা যদি দেওয়া থাকে সেই সংখ্যা দুটোকে 5x অথবা 7x, সেই সংখ্যা দুটোকে x যুক্ত পদ ধরে নেবা, দিয়ে সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে। দেখো এই যে x যেটা পেলা, এই দুজনের এই 5x আর 7x এর গসাগু করো, দুই জায়গায় মিল কি আছে, x আছে, তাহলে x ই হলো গসাগু। আর যে x পেলা, যে x টা গসাগু হলো সেইটা একটা টার্ম দিয়ে দিয়েছে, এখানে একটা মান দিয়ে দিয়েছে 13, তাহলে x সমান 13 পেলা, x এর মান। তাহলে সংখ্যা দুটি কি করবা, 5 গণিত 13 মানে 5 13 65 আর 7 13 91। এই পর্যন্ত অনুপাতের এই 2.1 এর অনুপাতের অঙ্কগুলো আজকে করানো হলো। এরপরে আরো নতুন নতুন ক্লাস আসছে, ক্লাস 7 এর। তোমরা যারা জানো না তোমরা তোমাদের বন্ধুদেরকে বলে দিবা,
যে এখানে এই ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সুন্দর সুন্দর ক্লাস এই চ্যানেলে দেওয়া হয় ভাবতা স্টাডি ইউটিউব চ্যানেলে। সাথে সাথে আমার অফলাইন টিউশন সেন্টার আছে। যারা অফলাইন টিউশন সেন্টারে পড়তে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করো, নিচে কমেন্ট বক্সে জানাও, তখন তোমাদেরকে সেটা জানানো হবে। ওকে, ধন্যবাদ।